নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানাদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের দাত্রিংশ পর্ব। সমরজিৎবাবু ঠিকই করে ফেলেছিলেন। রোজ রোজ অশান্তির চেয়ে চিরকালের মতো একটা পাকাপাকি বন্দোবস্ত করে রাখা ভালো। যেদিন রানাঘাট স্টেশনে সদানন্দকে দেখেছিলেন সেই দিন থেকেই একটা ক্ষীণ ইচ্ছে তার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করেছিল। তারপর বাড়িতে অশান্তিটা যত বেড়েছে ততই সেই ইচ্ছেটা আরো বড় হয়ে মনের মধ্যে দৃঢ়মূল হয়েছে। পৈতৃক সম্পত্তিটার কথা ভেবেই একদিন নিজের করে নিয়েছিলেন তার খোকাকে। ভেবেছিলেন স্বভাব চরিত্র ভালো, বংশটাও ভদ্র। এক বিধবা ছাড়া তখন খোকার কেউ ছিল না আর। যতদিন বুড়ি মা বেঁচে ছিল ততদিন তাকে মাসে মাসে 500 টাকা পাঠিয়েছেন। তারপর যেদিন তিনি মারা গিয়েছেন তখন থেকে মুক্তি। একদিন খোকা এসে সামনে দাঁড়ালো। সমরজিৎবাবু বললেন, কি হলো, চাই কিছু তোমার? খোকা বললে, না, চাই না কিছু। তাহলে? খোকা বললে, আমি একটা চাকরি নিয়েছি। চাকরি? চাকরি শুনেই সেদিন বিস্মিত হয়ে উঠেছিলেন সমরজিৎবাবু। বললেন, চাকরি নিয়েছ মানে? কে তোমায় চাকরি নিতে বলেছে? কিসের চাকরি? পুলিশের। পুলিশের চাকরি? সমরজিৎবাবুর তখন যেন বিস্ময়ের আর সীমা রইল না। বললেন, হঠাৎ যে তুমি চাকরি নিলে? কত মাইনে? 150 টাকা। 150 টাকা মাইনে নিয়ে কি তুমি রাজা হবে? আমি তো চারদিকে চাঁদাই দিই মাসে 150 টাকা করে। আর তুমি এ বাড়ির ছেলে হয়ে কিনা 150 টাকা মাইনে চাকরি করবে? গৃহিণী গোলমাল শুনে ঘরে এসে দাঁড়ালো। বললে, কি হয়েছে গো, কি বলছো খোকাকে? সমরজিৎবাবু বললেন, ওই দেখো, তোমার ছেলে 150 টাকা মাইনের পুলিশের চাকরি নিয়েছে। গৃহিণী বললে, সে কি রে খোকা, তোকে চাকরি নিতে কে বললে? খোকা বললে, কেউ বলেনি। কেউ বলেনি তো চাকরি নিতে গেলি কেন? দরখাস্ত করেছিলি? না। অন্য ছেলের বাবা মারা ছেলের চাকরি পাওয়ার খবরে খুশি হয়, খুশি হয়ে কালীবাড়িতে পুজো দেয়। কিন্তু এ বাড়িতে সেদিন উল্টো হয়েছিল। ছেলের চাকরি পাওয়ার খবর যেন তাদের কাছে শোক সংবাদ বলে মনে হয়েছিল। খোকা রোজ ময়দানে ফুটবল খেলতে যেত। সেখান থেকেই একদিন এক বন্ধুর সঙ্গে তাদের বাড়ি গিয়েছিল। বন্ধুর বাবা পুলিশের একজন বড় অফিসার। খোকার স্বাস্থ্য দেখে তাঁর খুব ভালো লেগেছিল। বলেছিলেন, তুমি চাকরি করবে? কি খেয়াল হয়েছিল খোকার কে জানে, বলেছিল হ্যাঁ। বলতে গেলে খোকার সেই স্বাস্থ্য দেখেই চাকরি, আর তার সঙ্গে তার ফুটবল খেলতে পারার গুণ। সমরজিৎ বাবুও যে তাকে নিজের ছেলে করে নিয়েছিলেন, সেও সেই স্বাস্থ্য। অন্য লোকের যে জিনিসটা থাকলে জীবন সুখের হয়, খোকার কাছে সেই জিনিসটাই শেষ পর্যন্ত কাল হলো। প্রথম দিকে সমরজিৎবাবু বলেছিলেন, তুমি চাকরি ছেড়ে দাও, তোমার চেয়ে যাদের অবস্থা খারাপ তারা এই চাকরি পেলে বেঁচে যাবে। কিন্তু খোকার মনে তখন ক্ষমতার লোভ। বাড়িতে বসে বসে খাওয়ার মধ্যে আরাম থাকলেও ক্ষমতা নেই। চাকরিতে ক্ষমতা আছে। 10 জনকে হুকুম করতে পারবে, 10 জনে ভয় ভক্তি করবে, চোর গুন্ডা বদমাইশরা খাতির করবে। তখন একদিন সমরজিৎবাবু দেখলেন ছেলে রাত করে বাড়ি ফিরছে, আবার কোনোদিন রাত্রে বাড়িতে ফিরছেও না। জিজ্ঞেস করলে বলে ডিউটি ছিল। তারপরে একদিন দেখলেন মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। সেদিন আর দেরি করলেন না, একটা সুন্দরী মেয়ে দেখে শুভ দিনে খোকার বিয়ে দিয়ে দিলেন। এসব ঘটনা সদানন্দ এ বাড়িতে আসার অনেক আগেকার ঘটনা, কিন্তু কদিন এখানে থাকতে থাকতে সদানন্দ সব জেনে ফেললে। যেদিন অনেক রাত্রে প্রথম কাকাবাবুর সঙ্গে তার ছেলের কথা কাটাকাটি হয়েছিল,
যেদিন মহেশ তার বড় দাদাবাবুকে বাড়ি থেকে রাস্তায় বার করে দিয়েছিল, সেই দিন থেকেই সন্দেহটা গাঢ় হয়েছিল তার। তারপর থেকে আরও অনেকবার ওই ঘটনারই পুনরাবৃত্তি হল। সমরজিৎবাবু ক্রমেই যেন কেমন অস্থির হয়ে উঠছিলেন। ভালো করে আগেকার মতো আর কথা বলতেন না সদানন্দের সঙ্গে। কিন্তু সদানন্দ ক্রমে অতিষ্ঠ হয়ে উঠছিল। সময় পেলেই রাস্তায় বেরিয়ে পড়ত। কোথায় সেই নবাবগঞ্জের ফাঁকা আবহাওয়া, আর কোথায় এই ঘিঞ্জি শহরের গোলমাল। কদিন আগেই এখানে দাঙ্গা হয়ে গিয়েছে। চলতে ফিরতে ভয় করে সকলের। তবু বাড়ি থেকে না বেরিয়েও কেউ থাকতে পারে না। কিন্তু এই শহর ছাড়া কোথায় বা সে যাবে? বাড়ি থেকে যখন বেরিয়েছিল তখন কিছুই ঠিক ছিল না কোথায় সে যাবে। কিন্তু ঘটনাচক্রে যখন সে এখানে এসে পড়েছে, তখন কি কাজই বা সে এখানে করবে? এ পৃথিবীটাই হয়তো এমনি। এখানে পরস্পরের সঙ্গে পরস্পরের কেবল প্রয়োজনের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। প্রয়োজন থাকলে তোমার সঙ্গে আমি কথা বলবো, তোমার সঙ্গে আমি এক বিছানায় শোব। প্রয়োজন ফুরিয়ে গেলেই আমি আবার তোমাকে দূর করে দেব। কিন্তু কেন ভালোবাসার সম্পর্ক থাকবে না তোমার সঙ্গে? কেন প্রয়োজনের বদলে প্রীতি দিয়ে তুমি আমাকে আকর্ষণ করবে না? সেদিন রাস্তায় চলতে চলতে দেখলে বুড়ি মতন একজন মেয়ে মানুষ তার দিকে একদৃষ্টে চেয়ে দেখছে। সদানন্দ অবাক হয়ে গেল। তার দিকে এমন করে চেয়ে দেখছে কেন? মনে হলো বুড়িটা যেন গঙ্গা স্নান করে বাড়ি যাচ্ছে। যেতে যেতে তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। সদানন্দ জিজ্ঞেস করলে, আপনি আমায় কিছু বলবেন? বুড়িটা বললে, তোমার বাড়ি কোথায় বাবা? সদানন্দ বললে, আমি বউবাজারে থাকি। বউবাজারে? বউবাজারে থাকো বাবা তুমি, তা এদিকে এসেছো কেন? কোনো কাজ আছে বুঝি? সদানন্দ বললে, না, এমনি বেড়াচ্ছি। কেন, আপনার কিছু দরকার আছে? বুড়িটা বললে, দরকার তো ছিল বাবা, কিন্তু তোমাকে তা বলি কি করে তাই ভাবছি। তুমি বামুন তো? সদানন্দ বললে, হ্যাঁ, আমি ব্রাহ্মণ। কেন? আমি বললে কি আর তা বিশ্বাস করবে বাবা? তোমরা তো আজকালকার ছেলে, ঠাকুর দেবতাতে তো তোমাদের বিশ্বাস নেই, তাই বলবো কিনা ভাবছি। সদানন্দ বললে, বলুন না, কি বলবেন? বুড়ি বললে, আমি একটা স্বপ্ন দেখেছিলাম বাবা। স্বপ্ন? হ্যাঁ বাবা, স্বপ্ন। ঠাকুর স্বপ্ন দিয়েছিল, সকালবেলা চান করে আসার পথে যদি কোনো বামুনের ছেলেকে দেখতে পাস, তা তাকে বাড়িতে এনে তার চরণ পুজো করিস। সদানন্দ অবাক হয়ে গেল। এ আবার কি কথা, চরণ পুজো? বললে, আপনি আমার চরণ পুজো করবেন? কেন? বুড়ি বললে, ওই যে বললুম বাবা, ঠাকুরের স্বপ্ন। তা আমার সঙ্গে একবার আমার বাড়িতে যাবে? আমি তোমার চরণ পুজো করব। সদানন্দর কেমন সন্দেহ হলো। চেনা নেই, শোনা নেই, যার তার বাড়িতেই বা যাবে কেন সে? বললে, দেখুন, আমি আপনাকে চিনি না, আর আপনি আমার চরণ পুজো করবেন কেন তাও বুঝতে পারছি না। এরকম স্বপ্নই বা আপনি দেখতে গেলেন কেন? আর আমি ছাড়া কি আর বামুন কেউ নেই কলকাতায়? আপনার বাড়ির পাশেই তো কত বামুন পেতে পারেন। বুড়ি বললে, তাতে তো কাজ হবে না বাবা। চান করে উঠেই যে আমি তোমার মতো বামুনকে প্রথম দেখেছি। অন্য কোনো বামুনের চরণ পুজো করলে তো আমার কোনো লাভ হবে না। সদা তবু বুঝতে পারলে না। বললে, লাভ মানে? আমার চরণ পুজো করে আপনার কি লাভ? বুড়ি বললে, তোমাকে আর দুঃখের কথা বলবো কি বাবা? আমার বাতের অসুখ। বাতের অসুখে আমি জেরবার হয়ে যাচ্ছি। শেষকালে বাবা তারকনাথের মন্দিরে গিয়ে হত্যে দিয়েছিলুম। সেখানে বাবা স্বপ্ন দিলেন যে পূর্ণিমের দিন গঙ্গায় চান করবি। চান করে আসার পথে প্রথম যাকে বামুন বলে জানতে পারবি, তার চরণ পুজো করলে তোর বাতের ব্যথা সেরে যাবে। এ কোমরের ব্যথা আমার এমন যে একেবারে নড়ে বসতে পারিনি। তা তুমি বাবা আমার এই উপকারটা করতে পারবে না? এ এক অদ্ভুত প্রস্তাব। এমন ঘটনা সদানন্দ জীবনে কখনো শোনেনি কারো কাছ থেকে। বললে, আমার চরণ পুজো কি করে করবেন? কতক্ষণ সময় লাগবে?
বেশিক্ষণ তোমায় কষ্ট দেব না বাবা। তোমার পায়ে ফুল গঙ্গা জল দিয়ে পেন্নাম করব আমি, আর বাজারের মিষ্টি এনে তোমাকে দেব, আর তুমি পেশাদ করে দেবে। আধ ঘন্টার মধ্যেই আমি তোমাকে ছেড়ে দেব বাবা, বেশি সময় লাগবে না। আপনার বাড়ি এখান থেকে কত দূর? এই তো কাছেই বাবা, বেশি দূর নয়। সদানন্দ কি ভেবে বললে, আচ্ছা চলুন। তার সামান্য চরণ পুজোয় যদি বুড়িরও বাতের ব্যথা সারে তো কি এমন তার ক্ষতি। সদানন্দ বুড়ির পেছন পেছন চলতে লাগলো। একটা গলি দিয়ে ঢুকে আর একটা গলির ভেতর কিছুক্ষণ গিয়ে বুড়ি বললে, এই আমার বাড়ি, এসো বাবা, আমার সঙ্গে এসো। বলে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। তারপর একটা দরজার সামনে গিয়ে কড়া নাড়তে লাগলো। কে একজন এসে দরজা খুলে দিলে। পাশেই একটা ঘর। সেই ঘরের মধ্যে সদানন্দকে নিয়ে গিয়ে বললে, তুমি এখানে একটু বসো বাবা। সদানন্দকে ঘরে বসিয়ে তারপর বুড়ি ভেতরের দিকে কোথায় অদৃশ্য হয়ে গেল। তারপর ভেতরে গিয়ে গলা নামিয়ে ডাকতে লাগলো, কই রে বাতাসি, কোথায়? ও বাতাসি। বাতাসি ভেতরে কি করছিল কে জানে। মাসির ডাকে সামনে এসে বললে, কি মাসি? মাসি বলল, হলো, সেই ছেলেটাকে এতদিনে পেয়েছি রে। কোন ছেলেটাকে? মাসি বললে, সেই যে সেবার খোঁজ খবর করবার জন্য তোকে দিয়ে বড়বাবুকে একটা ছবি দিয়েছিলুম, সেই যে আমার প্রকাশ ছেলের কাছ থেকে আগাম 100 টাকা নিয়েছিল, পরে আরো 900 টাকা দেবার কথা আছে, তোর মনে পড়ছে না? তা কি করে তাকে চিনতে পারলে? মানদা মাসি বললে, চিনতে পারবো না বাছা, তার ছবি তো তোর কাছে দিয়েছিলুম বড়বাবুকে দেবার জন্য। বড়বাবুকে ছবিটা দিয়েছিলি তুই? বাতাসি বললে, সে তো আমি সেই দিনই দিয়েছিলুম। মানদা মাসি বললে, তা সে ছবিটা এখন কোথায়, বড়বাবুর কাছে না তোর কাছে? সে তো বড়বাবুর কাছে দিয়েছিলুম, বড়বাবুর কাছেই আছে। তা বড়বাবু আজকে আসবে তো? বাতাসি বললে, এই তো ভোরবেলায় বাড়ি চলে গেল। বড়বাবুর বাড়িতে এখন আবার গন্ডগোল চলছে কি না, কলকাতায় থাকলে আপিস থেকে সোজা এখানেই চলে আসবে। মানদা মাসি বললে, এখন ছেলেটাকে তো ভুজুং দিয়ে তোর বাইরের ঘরে এনে বসিয়ে রেখে এসেছি। যতক্ষণ না বড়বাবু আসে ততক্ষণে তোর এখানে আটকে রাখতে পারবি নে। তুই খাবার দাবারের কিছু বন্দোবস্ত কর, আমি যাই, অনেকক্ষণ ছেলেকে বসিয়ে রেখে দিয়ে এসেছি। সমরজিৎ বাবুর পূর্বপুরুষ যেমন গ্রামের জমি জমা করেছিলেন, তেমনি বুঝেছিলেন যে গ্রামে যত জমি জমাই থাক, কলকাতায় একটা সম্পত্তি করতেই হবে। ভাড়ার যখন উপচে পড়ে তখন বাড়তি সম্পত্তি কোথায় লগ্নি করব তার সমস্যা উদয় হয়। সেই আদ্যিকালে এই বউবাজার অঞ্চলের বাড়িটার উদ্ভব হয় সেই কারণেই। তখন কর্তারা থাকতেন গ্রামে। গ্রামের জমি জমা থেকে গ্রাসাচ্ছাদন আসত, কিন্তু ছেলেদের লেখাপড়া করতে থাকতে হতো কলকাতায়। তখন এই আজকালকার মতন হোস্টেল বোর্ডিং এসব থাকলেও কর্তা ব্যক্তিরা সেখানে ছেলেদের পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারতেন না। খাওয়ার কষ্ট, থাকার কষ্ট ছাড়াও আরও ছিল একটা ভয়। সেটা হচ্ছে কুসঙ্গে পড়ে খ্রিস্টান বা ব্রাহ্ম হয়ে যাবার ভয়। তারপরে আছে চরিত্রহানির আশঙ্কা। সমরজিৎবাবুর পূর্বপুরুষরা তাই কেউ এখানে থেকে লেখাপড়া করবার সময় অন্য ছেলেদের মতো কুসঙ্গে পড়ে মদ্যপান যেমন করেননি, তেমনি খ্রিস্টানও হননি কিংবা ব্রাহ্মও হননি। বরং দেব দ্বিজে ভক্তি আর পুজো পার্বণের প্রতি আসক্তি তাদের উত্তরোত্তর বেড়ে এসেছে। সেই বংশের শেষ পুরুষ হচ্ছেন সমরজিৎবাবু। আর সেই সমরজিৎবাবু একলাই তখনও অতি কষ্টে বংশের ঐতিহ্যটা টানতে টানতে এত দূর টেনে নিয়ে এসেছিলেন। কোথাও বন্যা কিংবা দুর্ভিক্ষ হলে মনে কষ্ট হতো। বাপ পিতামহের টাকা এইসব কাজে ব্যয় করতে পারলে মনে হতো তিনি টাকা সৎ ব্যয় করছেন। এছাড়া ছিল দান। সৎ উদ্দেশ্যে দাতব্য করতে তাঁর আপত্তি হতো না। রামকৃষ্ণ মিশনের যতগুলো শাখা আছে সবগুলোতে মাঝে মাঝে টাকা পাঠাতেন। টাকা পাঠিয়ে মনের কষ্ট লাঘব করতে পেরে যেন মনে মনে পরিত্রাণ পেতেন। কিন্তু উদ্বেগ ছিল ওই একটা বিষয়েই। ছেলে ফুটবল খেলতে পারে ভালো, এ খবরটা শুনে তাঁর ভালো লেগেছিল। খেলার জন্য স্কুল থেকে পাওয়া অনেক মেডেল দেখে তিনি তাকে বরাবর উৎসাহই দিয়েছিলেন।
কিন্তু যেদিন সেই ছেলেই আবার প্রথম মাতাল হয়ে বাড়িতে ঢুকল, সেই দিনই তার টনক নড়ল। ছেলের সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালেন। খোকা তখন টলছে। জিজ্ঞেস করলেন, তুমি মদ খেয়েছ? খোকা লজ্জায় মাথা নিচু করল। সমরজিৎবাবু আবার গলা চড়ালেন, কথা বলছো না কেন? তুমি মদ খেয়েছ? খোকা অনেক পীড়াপিড়ির পর উত্তর দিলে, দেখতে তো পাচ্ছ মদ খেয়েছি, আবার জিজ্ঞেস করছো কেন মিছিমিছি? সমরজিৎবাবু রাগতে যাচ্ছিলেন। রেগে গিয়ে হয়তো একটা অশালীন কাণ্ড করেও ফেলতেন, কিন্তু গৃহিণী এসে বাধা দিলে। সমরজিৎবাবুকে ধরে ফেললে। বললে, করছো কি তুমি? বলে খোকাকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দিলে। তারপর কর্তার কাছে এসে বললে, তুমি করছিলে কি? ওর সঙ্গে অমন করে কথা বলতে আছে? তুমি জানো ও রাগী ছেলে। ততক্ষণে সমরজিৎবাবুও নিজেকে সামলে নিয়েছিলেন। সাধারণত তিনি মেজাজ কখনো গরম করেন না, কিন্তু তাঁর সাধের সংসারের ভিতের ওপরেই বুঝি আঘাত লেগেছিল সেদিন। এত সাধ করে তিনি যে ছেলেকে নিজের করে নিয়েছিলেন, তার কাছ থেকে আঘাত আসাতেই সেটা এত বেশি করে লেগেছিল তাঁর বুকে। তারপর আর বেশি দিন দেরি করেননি তিনি। তার কিছুদিন পরেই সেই ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছিলেন। কিন্তু যা ভেবেছিলেন তা হয়নি। তারপর যত দিন গেছে, মনে মনে যত দুঃখ পেয়েছেন, আর সংসারের ওপর বৈরাগ্য তাঁর তত বেড়েছে। আরও বেশি পুজো পাঠের দিকে মন গেছে। গঙ্গায় ডুব দেওয়ার সময় আরও বেশি করে ভগবানকে ডেকেছেন। একেবারে যখন অনিবার্য হয়েছে, তখন ছাড়া আর কখনো দেশে যাননি। যখন গেছেন, তখন কলকাতা থেকে দিন কতকের জন্য মুক্তি পাওয়ার জন্যই গেছেন। পূর্বপুরুষের বিরাট দালান বাড়িটার ভেতরের ঘরে গিয়ে অনেক দিন চুপ করে খাটের ওপর শুয়ে থেকেছেন। গোমস্তা নায়ে বেশে জমি জমার ফসলের হিসেব দিয়েছে। ধান, পাট, তরিতরকারি বেচার টাকা দিয়েছে। তিনি যথারীতি তা নিয়েছেন, কিন্তু কখনো হিসেবের চুলচেরা বিচার করে নিজের অবসর যাপনের শান্তি ক্ষুণ্ণ করেননি। তর্ক করে গোমস্তার ভুল ধরতেও চেষ্টা করেননি। কার জন্যেই বা সেসব করবেন? নিজের একটা তো শরীর, তার উপর তাঁর জীবনের মেয়াদও প্রায় শেষ হয়ে আসবার দিকে। তিনি জানতেন তাঁর সঙ্গে সঙ্গে এই সব কিছুই একদিন নষ্ট হয়ে যাবে। কেউ আর এখানে আসবে না। তারপর যারা এখানে থাকবে তারাই সবকিছু ভোগ দখল করবে। সুতরাং মায়া বাড়িয়ে লাভ কি? কিন্তু সদানন্দ আসবার পর থেকেই যেন আবার তাঁর আশা হয়েছিল। গৃহিণী ঘরে এলে ডাকলেন, বলতেন, শোনো। গৃহিণী কাছে আসত। তিনি বলতেন, এ কটা কথা কাউকে যেন বলো না। সদানন্দ ছেলেটাকে তোমার কেমন লাগে? গৃহিণী বলতো, ভালোই তো। কেন, ও কথা জিজ্ঞেস করছো কেন? না, এমনি তোমায় জিজ্ঞেস করছি। এতকাল এ বাড়িতে তো রয়েছে, তুমিও তো দেখছ, স্বভাব চরিত্র কেমন মনে হচ্ছে তোমার? গৃহিণী বলতো, স্বভাব চরিত্র আমি কেমন করে জানবো? আমি থাকি বাড়ির ভেতরে, আর সে থাকে বাইরে বাইরে। আমি কি আর দেখতে গেছি যে সে বাইরে গিয়ে কি করছে না করছে? সমরজিৎবাবু বলতেন, তা তুমি যা জানো তা জানো। আমার কিন্তু ছেলেটিকে পছন্দ হয়েছে। আমি মহেশকে ওদের দেশে পাঠিয়েছি খবরাখবর আনতে। কিসের খবর? ওই সদানন্দের দেশে কে আছে না আছে এইসব জানতে। কলকাতা থেকে নবাবগঞ্জ তো আর বেশি দূর নয়, রানাঘাট থেকে আরো কাছে। সকালবেলা গিয়ে আবার রাত্রিরেই ফিরে আসা যায়। গৃহিণী বললে, সে খবর নিয়ে তুমি কি করবে? সমরজিৎবাবু বললেন, সদানন্দকে যা যা জিজ্ঞেস করেছি তার তো সবই ঠিক ঠিকই উত্তর দিয়েছে। এখন মহেশ গিয়ে দেখে এসে কি বলে দেখি। তারপর ভাবছি ও যদি রাজি হয় তো আমি ওকে বরাবর এখানেই রেখে দেব। রেখে দেবে মানে? তোমার কি এক ছেলেকে নিয়ে মনের আশ মিটল না? তার বিয়ে দিয়েছ, তার বউ এখানে রয়েছে। একে বাড়িতে রাখলে তার কি হবে? সে কোথায় যাবে? সমরজিৎবাবু বললেন, সেসব আমি ভাবিনি। ভাবছ বৌমা আমার সঙ্গে থাকে ভালো, আর নয়তো খোকার সঙ্গে চলে যাক। আমি কাউকে এ বাড়িতে থাকতেও বলবো না, কিংবা চলে যেতেও বলবো না। কিন্তু আমার এই শেষ বয়সে
আর এসব সহ্য হচ্ছে না। আমি অন্তত যাবার সময় দেখে যেতে চাই যে আমি বাড়িতে এমন একজনকে রেখে গেলাম যে মানুষের মতো মানুষ। আমার পূর্বপুরুষের এই সমস্ত সম্পত্তি একজন অমানুষের হাতে পড়বে, এটা ভাবলে আমি পরলোকে গিয়েও শান্তি পাব না। এ ব্যাপারে তুমি আর কোনো আপত্তি করো না। গৃহিণী বললে, তুমি তো বললে, কিন্তু ওর তো বাপ মা আছে, ভাই বোন কেউ আছে, তারা যদি অমত করে? তাদের সঙ্গে যদি অত সম্পর্ক থাকবে তো কেউ এমন করে বাড়ি ছেড়ে চলে আসতে পারে? গৃহিণী বললে, কি জন্যে চলে এসেছে তা কি তুমি জানো? সেই সব আমি এবার জিজ্ঞেস করব, তাই তো মহেশকে পাঠিয়েছি সেখানে। দেখি মহেশ এসে কি বলে। তারপর জিজ্ঞেস করলেন, বৌমা কোথায়? বৌমা নিজের ঘরে শুতে গেছে, বোধহয় ঘুমিয়েও পড়েছে। তুমি বৌমাকে যেন এসব কথা আবার বলো না। ভেবো না বৌমাকে আমি কোনো রকমে বঞ্চিত করব। আমি যখন তাকে এ বাড়িতে বউ করে এনেছি তখন তার ভরণ পোষণের সব রকম ব্যবস্থা করে তবে সব করব। খোকা থাকুক আর না থাকুক, বৌমার কোনো কষ্ট হবে না। সদানন্দ নিচের ঘরে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছিল। তার ধারণাও ছিল না যে তার ভবিষ্যৎ নিয়ে তারই মাথার ওপরকার আর একটা ঘরে তখন দুজন মানুষ দুর্ভাবনার জাল পাততে বসেছে। হঠাৎ সদরে আওয়াজ হতেই কি যেন দরজা খুলে দিলে। ভেতর থেকে ঠাকুর বললে, কে? আমি মহেশ, দরজা খোলো ঠাকুর। সারাদিন মহেশের দেখা পাওয়া যায়নি। এতক্ষণ কোথায় ছিল সে? সদানন্দ বিছানা ছেড়ে উঠল। দরজার বাইরে বারান্দায় এসে দাঁড়াতেই দেখলে মহেশ। একেবারে ধুলো মাখা চেহারা। সারাদিন রোদে ধুলোতে ঘুরলে যেমন তামাটে চেহারা হয় মানুষের, তেমনি হয়ে গেছে মহেশ। কোথায় ছিলে মহেশ? সারাদিন তোমায় দেখতে পাইনি। মহেশ হাসল, এক মুখ হাসি। বললে, আপনি এখনো ঘুমোননি? খাওয়া হয়েছে তো? সদানন্দ বললে, আমার তো এত সকাল সকাল ঘুম আসে না। তুমি বুঝি ভোরবেলা বেরিয়েছিলে? হ্যাঁ, ভোরের ট্রেন না ধরলে যে বেলা পুইয়ে যায়, মাথায় কড়া রোদ লাগে। রানাঘাটে গিয়েছিলে বুঝি? হ্যাঁ, বাবু পাঠিয়েছিলেন। সেই 7 সকালে গিয়েছি আর এখন আসছি। যাই, বাবুর সঙ্গে দেখা করে আসি। বলে মহেশ সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। সদানন্দ আবার নিজের ঘরের মধ্যে এসে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। রানাঘাট? মহেশ রানাঘাটে গিয়েছিল? রানাঘাটের আর 4টে স্টেশনের পরই রেলবাজার। রেলবাজারে নেমে 5 মাইল হেঁটে পার হলেই তো নবাবগঞ্জ। নবাবগঞ্জের কথাটা মনে পড়তেই সদানন্দ যেন একেবারে সশরীরে সেখানে চলে গেছে। মনে হলো বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়েছে সে। বিরাট সমারোহ চারিদিকে, কিসের উৎসব চলছে যেন ভেতরে। সে যে বাড়ি ছেড়ে চলে এসেছে তার জন্য সেখানে যেন কোথাও কোনো দুঃখ নেই, অনুতাপ, অনুশোচনা কিছুই নেই। বেশ সুখে আছে সবাই। বারোয়ারিতলা সেই মঙ্গলচণ্ডীর মন্দিরের পাশে নিতাই হালদারের দোকানের মাচার ওপর বসে তখনও সবাই তাস খেলছে। এ কি হলো? এমন তো হবার কথা নয়। এত বড় আঘাত সে নিজের মাথায় তুলে নিলে, এত বড় আঘাত সে সকলকে দিতে চাইলে, অথচ কারোর মনে কোনো দাগ তো লাগলো না। সে তো সকলের ভালোর জন্যই, সকলের মঙ্গলের জন্যই এই আচরণ করেছিল। হঠাৎ নজরে পড়ল নয়নতারা দাঁড়িয়ে আছে। নয়নতারার পরনে একখানা বেনারসি শাড়ি। বিয়ের সময় যে বেনারসিটা সে পরেছিল সেইটে। সিঁথির সামনে জলজল করছে সিঁদুর। সদানন্দ নয়নতারার দৃষ্টি এড়িয়ে চলে আসছিল, কিন্তু নয়নতারা দেখতে পেয়ে গেছে। একেবারে সামনে এসে পথ আটকে দাঁড়ালো সে। বললে, তুমি? সদানন্দ কোনো জবাব দিলে না তার কথার। তুমি তো চলে গিয়েছিলে, আবার এলে যে? সদানন্দ চারিদিকে চেয়ে বললে, এখন দেখছি না এলেই হয়তো ভালো হতো। কেন? আমি চলে গেলুম বলে কোথাও কোনো ব্যতিক্রম নেই, কোনো দুঃখ, কোনো ফাঁক কিছুই নেই। তুমিও তো আর সেরকম নেই। নয়নতারা বললে, কেন সেরকম থাকবো? তুমি কি ভেবেছিলে তুমি না থাকলে পৃথিবীর চলা বন্ধ হয়ে যাবে? আকাশে চন্দ্র সূর্য উঠবে না? না, আমিও আর সিঁথিতে সিঁদুর দেব না, আমিও বেনারসি শাড়ি আর পরব না।
তুমি ভেবেছিলেটা কি? ভেবেছিলে তুমি চলে যাবার সঙ্গে সঙ্গে সব ওলটপালট হয়ে যাবে? সদানন্দ বললে, হ্যাঁ, আমারই ভুল হয়েছিল। নয়নতারা বললে, শুধু ভুল নয়, তোমার অন্যায়ও হয়েছিল, কিন্তু তোমার ভুলের জন্য আমি ভুগতে রাজি নই। তোমার অন্যায়ের ভাগ আমি নিতে রাজি নই, এটা জেনে রেখো। তুমি ভেবেছিলে সকলের তালে তাল না দিয়ে তুমি অক্ষয় কীর্তি রেখে যাবে। তা হবে না, পৃথিবী তোমাকে তা হতে দেবে না। আমিও তোমাকে তথাগত বুদ্ধদেব হতে দেব না, শ্রী চৈতন্যদেবও হতে দেব না। সেই জন্যই আজ এত ঘটা করে বেনারসি পরেছি, এত জাঁক করে সিঁথিতে সিঁদুর পরেছি। এ বাড়িতেও তাই এত ঘটা করে আজ লক্ষ্মী পুজো হচ্ছে। দেখছো তো, তুমি থাকবার সময় যত ঘটা হতো তার চেয়েও বেশি ঘটা হচ্ছে তুমি চলে যাবার পর। দাদাবাবু, দাদাবাবু! হঠাৎ ঘরের দরজায় ধাক্কার শব্দে সদানন্দর তন্দ্রা ভেঙে গেল। তবে কি স্বপ্ন দেখছিল সে এতক্ষণ? এইটুকুর মধ্যেই এতখানি স্বপ্ন দেখে ফেললে সে? আর যাদের চিরকালের মতো সে ত্যাগ করে এসেছে, যাকে ত্যাগ করে সে চরম আঘাত দিয়েছে, যার জীবন নষ্ট করে দিয়ে সে নিরুদ্দেশের অনিশ্চয়তার মধ্যে নিজের পরিত্রাণ খুঁজেছে, তাদের স্বপ্নই কি দেখতে হয় এই সময়? দাদাবাবু, দাদাবাবু! সদানন্দ বিছানা ছেড়ে উঠে দরজার খিলটা খুলে দিতেই দেখলে মহেশ দাঁড়িয়ে আছে। মহেশ সারাদিন রানাঘাটে কাটিয়ে এসেছে, ট্রেনে গেছে এসেছে, মুখ হাত পা তখনও ধোয়া হয়নি। সেই অবস্থাতেই ওপরে বাবুর সঙ্গে কথা বলেছে। তারপর সেখান থেকে আবার তাকে ডাকতে এসেছে। বললে, আপনি ঘুমিয়ে পড়েছিলেন নাকি? আমি যে বাবুকে বললুম আপনি জেগে আছেন। তোমার বাবুও কি এখনো জেগে আছেন? হ্যাঁ, বাবুর রাত্রে ভালো ঘুম হয় না। বাবুও জেগে আছেন, মাও জেগে আছেন। আপনি যদি পারেন তো একবার ওপরে যান, তিনি একবার ডাকছেন আপনাকে। সদানন্দ বললে, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, কিন্তু কি এত জরুরি কাজ যে এক্ষুনি ডাকছেন? বলে গেঞ্জিটা গায়ে দিয়ে নিলে। তারপর ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। সেদিন সকাল থেকেই মনের ভেতরে বড় অস্থিরতা ভোগ করছিলেন সমরজিৎ বাবু। মহেশকে পাঠিয়েছিলেন নবাবগঞ্জে। সারাদিনের পর যখন সন্ধে হলো তখন একবার ঘড়ি দেখলেন। তারপর যখন রাত 8টা বাজল তখন আর একবার ঘড়ি দেখলেন। তারপর রাত 9টা বাজল, 10টা বাজল। খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে পড়ল। গৃহিণী ঘরে আসতেই জিজ্ঞেস করলেন, মহেশ এখনো এলো না কেন? তা ভাবলেন হয়তো ট্রেন লেট আছে। তারপর যখন অনেক রাত্রে মহেশ এলো তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। বললেন, কিরে, কি হলো, নবাবগঞ্জে গিয়েছিলি? মহেশ বললে, হ্যাঁ বাবু, গিয়েছিলুম। নবাবগঞ্জ কি এখানে? রেলবাজারে নেমে 5 ক্রোশ রাস্তা, গিয়ে পৌঁছতেই তো 2 ঘন্টা গেল। তারপর গিয়ে কি দেখলি তাই বল। দাদাবাবু যা বলেছে সব সত্যি? হরনারায়ণ চৌধুরী বলে কেউ আছে সেখানে? কত বড় বাড়ি দেখলি, জমিদার তারা? মহেশ বললে, না বাবু, তারা ওখানে কেউ নেই। কেউ নেই মানে? সব মিথ্যে কথা বলেছে নাকি তবে? মহেশ বললে, আগে না বাবু, মিথ্যে কথা নয়, দাদাবাবু যা বলেছে সব সত্যি। সেই বাড়িও দেখে এলুম, বাড়িটাও আগে খুব বড়, কিন্তু সে বাড়িতে কেউ লোক নেই। কেউ নেই? কেউ নেই মানে? বাবা মা সব কোথায় গেল? সদানন্দ তো বললে ও বিয়ে করেছে, ওর বউও তো আছে সেখানে, তারা কোথায় গেল? কাউকে জিজ্ঞেস করলি না কেন? মহেশ বললে, সোজা কথায় কি জিজ্ঞেস করা যায়? আমাকে নতুন লোক দেখেই তো সবাই ছেঁকে ধরলে। সবাই জিজ্ঞেস করে, কোথায় বাড়ি তোমার, কে তোমাকে পাঠিয়েছে, এত খবর তোমার জানার দরকারটা কি? হ্যান ত্যান অনেক কথা জিজ্ঞেস করতে লাগলো গাঁয়ের লোক। আমার নামধাম জানতে চাইলে। মহা মুশকিলে পড়েছিলুম, শেষকালে একটা মিছে কথা বলে পার পেয়ে গেলুম। কি মিছে কথা? বললুম আমি ঘটক, পাত্তরের খোঁজে এসেছি। তা শুনে সবাই হেসে অস্থির। সবাই বললে, তার তো বিয়ে হয়ে গেছে মশাই, তার বউকে ছেড়ে সে ছেলেও কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। সমরজিৎ বাবু বললেন, আর অবস্থা কেমন ওদের?
মহেশ বললে, অবস্থা খুব ভালো, জমি জমার নাকি শেষ নেই, লাখ লাখ টাকার সম্পত্তি, কিন্তু খাবার লোক দ্বিতীয় কেউ নেই। তা বাবা মা কোথায় গেছে, কিছু শুনলি? মহেশ বললে, শুনলুম ঠাকুর দাদা মারা গেছে, মাও কমাস আগে নাকি মারা গেছে। বাপ ছিল, কিন্তু তিনিও নাকি চলে গেছেন সুলতানপুরে। সুলতানপুরে? সে কোথায়? মহেশ বললে, ভাগলপুরে। ভাগলপুরের কাছে সুলতানপুরে নাকি দাদাবাবুর মামার বাড়ি। দাদা মশাইয়ের কোনো ছেলে নেই, তাই জামাই গেছে সেখানে দেখাশোনা করতে। তাঁরও নাকি অসুখ। সবাই বললে, দাদা মশাইয়ের আর বাপের সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশান নাকি একলা দাদাবাবু। সমরজিৎবাবু সমস্ত শুনলেন। সদানন্দ যা যা বলেছিল তার সবই বর্ণে বর্ণে মিলে গেল। এতটুকু এদিক ওদিক হলো না। তারপর গৃহিণীর দিকে চাইলেন, বললেন, দেখলে তো, শুনলে তো সব। আমি বলেছিলাম তোমাকে যে সদানন্দ মিছে কথা বলবার ছেলে নয়। তারপর মহেশের দিকে চেয়ে বললেন, হ্যাঁ রে, দাদাবাবু এখন কি জেগে আছে না ঘুমিয়ে পড়েছে? আগে দেখলুম তো জেগে আছেন। সমরজিৎবাবু বললেন, তাহলে একবার আমার কাছে ডেকে দে তো, বলবি আমি একবার ডাকছি। মহেশ চলে গেল। মহেশ চলে যেতেই গৃহিণী বললে, এত রাত্রিরে আবার ডেকে পাঠাচ্ছ কেন ওকে? সমরজিৎবাবু বললেন, আমি সব ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছ? আমি সদানন্দকে এখানেই রাখবো। অনেকদিন ধরেই ঠিক করেছিলাম, কিন্তু কাউকে বলিনি। যেদিন রানাঘাট থেকে আসছিলাম সেই দিনই আমার অবাক লেগেছে। কেউ তো অমন করে কারো জিনিসের জন্য ঝুঁকি নেয় না, আর জিনিসটাও নিয়ে নিলেই বা আমি কি বলতুম। তা এবার আমি আর কোনো কথা শুনব না। গৃহিণী বললে, তা বামুনের ছেলে তোমার এখানে এসে থাকতে রাজি হবে কেন? ঠিক সেই সময় সদানন্দ এসে ঘরের সামনে দাঁড়ালো। বললে, আমাকে ডেকেছিলেন কাকাবাবু? সমরজিৎবাবু বিছানার ওপর বসেছিলেন। বললেন, এসো, এই চেয়ারটায় বসো। সদানন্দ তখনও কিছু বুঝতে পারেনি। সে সোজা একটা চেয়ারের ওপর গিয়ে বসল। সমরজিৎবাবু বললেন, একটা কথা তোমাকে অনেকদিন ধরে বলবো বলবো করছি, কিন্তু বলা হয়নি। তুমি আমার কাছে অনেকদিন চাকরির কথা বলেছ। আমিও তোমাকে কথা দিয়েছিলাম তোমায় একটা চাকরি করে দেব। কিন্তু তুমি তো এ বাড়িতে অনেকদিন আছো বাবা, আর আমাদেরও দেখছো। আমার যা টাকা কড়ি দেশের জমি জমা আছে, তাতে চাকরি আমার কোনোদিন করতে হয়নি। শুধু আমার নয়, আমার ছেলেরও চাকরি না করলেও চলতো। কিন্তু আমার অমতেই ও চাকরি নিয়েছে। চাকরি নিয়েছে বলে আমার তত দুঃখ নেই। দুঃখ আমার অন্য কারণে, জানো? বলে সমরজিৎবাবু একটু থামলেন। সদানন্দর মনে হলো এতদিন যা ভয় করছিল সে, সেই কথাগুলোই হয়তো বলবেন কাকাবাবু। সমরজিৎবাবু তারপর একে একে তার জীবনের চরম দুঃখের কাহিনীগুলো বলতে লাগলেন। সেই পূর্বপুরুষের আদি পত্তন থেকে শুরু করে একেবারে বর্তমান কাল পর্যন্ত সমস্ত কাহিনী, তাদের বংশ পরিচয়, তাদের ঐতিহ্য, তাদের শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনার কথাও বাদ দিলেন না। তারপর শুরু করলেন তার নিঃসন্তান জীবনের মর্মান্তিক দিকটার কথা। কেমন করে দত্তক নিলেন খোকাকে, সেই খোকাকে কেমন করে লেখাপড়া শিখিয়ে মানুষ করলেন, আর তারপর সেই ছেলেই আবার কেমন করে অমানুষ হয়ে গেল তাঁরই চোখের সামনে। তারপর কেমন করে সেই ছেলেকে সৎপথে আনবার জন্য তার বিয়ে দিলেন, সমস্ত বলে গেলেন গড় গড় করে মুখস্থ পড়ার মতন। তারপর বললেন, এই দেখো, তোমার কাকিমা রয়েছেন, তোমার কাকিমাকেই জিজ্ঞেস করো। আমি একটি কথাও বাড়িয়ে বলছি না বা অতিরঞ্জিতও করছি না। সদানন্দ চুপ করে সব শুনছিল। এ আবার কিরকম সংসার, এ আবার মানুষের কিরকম সমস্যা। সমরজিৎবাবু হঠাৎ বললেন, তোমার নিজেরও বাবা আছেন, তিনি গুরুজন, তাঁদের মনে আমি কোনো আঘাত দিতে চাই না। কিন্তু তুমি তো নিজেই বলেছ যে তুমি আর সেখানে ফিরে যেতে চাও না, বলেছ তো? সদানন্দ বললে, হ্যাঁ, আমি আর সেখানে ফিরে যেতে চাই না। কিন্তু তোমার স্ত্রী, তুমি তো বিয়ে করেছ। আগে হ্যাঁ, আমি আমার স্ত্রীর সঙ্গেও আর কোনো সম্পর্ক রাখতে চাই না।
সমরজিৎবাবু জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো সন্তান হয়েছে? সদানন্দ বললে, না, সন্তান যাতে না হয় সেই জন্যই আমি স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। উত্তরটা শুনে সমরজিৎবাবু কেমন অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তার মানে তুমি সন্তান চাও না? সদানন্দ বললে, না। সমরজিৎবাবু আরো অবাক হয়ে গেলেন। বললেন, সন্তানের জন্যই তো মানুষ বিবাহ করে, আমাদের শাস্ত্রের তো তাই বিধান। সন্তানই যদি না চাইবে তো তুমি বিবাহ করলে কেন? সদানন্দ বললে, আমি বাধ্য হয়ে বিয়ে করেছি, আমি বিয়ে করতে চাইনি। বিবাহ করতে যদি না চেয়ে থাকো তো কেউ কি কাউকে বিবাহ করাতে বাধ্য করতে পারে? তোমার তো আর বাল্য বিবাহ হয়নি, তুমি তো উপযুক্ত বয়সেই বিবাহ করেছ। সদানন্দ বললে, হ্যাঁ, আমি উপযুক্ত বয়সেই বিয়ে করেছি, তখন আমার সবকিছু বোঝবার বয়স হয়েছে। তাহলে এ তো বড় অদ্ভুত কথা শোনালে তুমি আমাকে সদানন্দ। তাহলে তোমার স্ত্রীর সঙ্গে কি তোমার কোনো মনোমালিন্য হয়েছে? সদানন্দ বললে, না, তাও না। তোমার স্ত্রীর সঙ্গে তোমার মনোমালিন্য হয়নি, তবু সন্তান চাও না, আর তোমার স্ত্রীও কি তোমার মতো সন্তান কামনা করেন না? সদানন্দ বললে, তিনি কি চান তা আমি জানি না। জানো না মানে? সদানন্দ বললে, সে সম্বন্ধে আমার স্ত্রী আমাকে কিছু বলেননি। সমরজিৎবাবুর কেমন যেন সন্দেহ হলো। জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রীর স্বাস্থ্য কেমন? সদানন্দ বললে, মনে হয় ভালো। মুখশ্রী? সদানন্দ বললে, মুখশ্রী সুন্দর। আমার বাবা সুন্দরী দেখেই আমার জন্য পাত্রী পছন্দ করেছিলেন। তবু কিছু আন্দাজ করতে পারলেন না সমরজিৎবাবু। বললেন, তোমার স্ত্রীর সঙ্গে তোমার বাক্যালাপ হয়েছে তো? সদানন্দ বললে, হ্যাঁ। কতদিন তোমরা বিবাহিত জীবন যাপন করেছ? সদানন্দ বললে, একদিনও না। সমরজিৎবাবু স্তম্ভিত হয়ে গেলেন। বললেন, আশ্চর্য তো। কিন্তু তার কথা আর শেষ হলো না। কথাটা শেষ হবার আগেই সেই আগের দিনের মতোই একটা হট্টগোল গোলমাল শুরু হয়ে গেল। মহেশ দৌড়তে দৌড়তে এসে বললে, মা, বড় দাদাবাবু এসেছেন। কথাটা শুনেই সমরজিৎবাবু আর তাঁর গৃহিণীর মুখটা যেন কেমন বিস্বাদ হয়ে গেল। একটা যন্ত্রণাকাতর দৃষ্টি দিয়ে সমরজিৎবাবু গৃহিণীর দিকে চাইলেন। বললেন, তুমি বৌমাকে বলো দরজায় খিল দিয়ে দিতে, আমি নিচে যাচ্ছি। বলে তিনি শশব ব্যস্ত হয়ে বিছানা ছেড়ে উঠলেন। সদানন্দ এরপর সেখানে আর দাঁড়ালো না, সোজা নিজের ঘরে চলে এসে দরজায় খিল দিয়ে দিলে। কদিন ধরে সদানন্দর এইসব কথাগুলোই মনের মধ্যে তোলপাড় করে বেড়াচ্ছিল। কোথায় একটা বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্যে সে এত দূরে এসে আত্মগোপন করে আছে, আর এখানেই কিনা তার জন্যে আর একটা বন্ধন প্রস্তুত। কদিন ধরে সর্বক্ষণ সে ছটফট করে ঘুরে বেরিয়েছে। বাড়িতে থাকতে ভালো লাগেনি। একটু বিশ্রাম করেই আবার সে বাইরে বেরিয়ে পড়েছে। কখনো কখনো ঘুম থেকে উঠেই বেরিয়েছে। সমরজিৎবাবু ভোর রাত্রে গঙ্গা স্নান করতে বেরোন। সেই শব্দটা কানে যেতেই সেও বেরোয়। বেরিয়ে চলতে চলতে অনেক দূর চলে যায়। দরকার হলে কখনো বাসে উঠে পড়ে, আবার কখনো বা উদ্দেশ্যহীনভাবে হাঁটে। এমনি সেদিনও হাঁটছিল। সেই দিনই সেই কাণ্ডটা ঘটল। হাঁটতে হাঁটতে কখন যে সে বাসে উঠে পড়েছিল, আবার একসময় বাস থেকে নেমেও পড়েছিল, সে খেয়াল ছিল না তার। তারপর গঙ্গার ধারে আসতেই এই ঘটনা। ঘরটার মধ্যে একটা চেয়ারের ওপর সদানন্দ অনেকক্ষণ ধরে বসেছিল। অনেকক্ষণ কারোর কোনো সাড়া শব্দ নেই। কোথায় যে কার বাড়িতে এসেছে তাও জানা ছিল না। এমন সময় আবার সেই বুড়িটা এসে হাজির হলো। সঙ্গে আর একজন কে একটা লোক, খালি গায়ে খালি পায়ে, গলায় একটা ময়লা পৈতে ঝুলছে। দেখলে মনে হয় যেন পুরুত ঠাকুর। বুড়িটার হাতে একটা রেকাবি, তার উপর বেলপাতা, ধান, দুর্ব ঘাস আর চন্দনের ছোট একটা বাটি, আর একপাশে একটা জ্বলন্ত প্রদীপ। বুড়ি ঘরের ভেতরে এসেই বললে, তোমার খুব দেরি করিয়ে দিলুম বাবা, কিছু মনে করলে না তো?
সদানন্দ কিছু জবাব দিলে না সে কথার। বুড়িটা হাতের রেকাবিটা মেঝের ওপর রেখে বললে, এসো বাবা, আমার সঙ্গে এসো, মুখ হাত পা ধুয়ে নেবে, এসো, বলে আগে আগে চলতে লাগলো। সদানন্দ চলতে লাগলো তার পেছনে পেছনে। ভেতরে একটা কলঘরের ভেতরে ঢুকে সদানন্দ হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে আবার বাইরে বেরিয়ে এলো। বললে, শিগগির শিগগির করুন, আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না। হঠাৎ পাশের জানলার দিকে নজর পড়তেই দেখলে একজোড়া চোখ তার দিকে একদৃষ্টে চেয়ে চেয়ে দেখছে। বুড়ি মানুষটা বললে, ও মেয়ে, তুই বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আয় না। বলতেই একজন মেয়ে মানুষ একেবারে ঘরের ভেতর এসে দাঁড়ালো। সদানন্দ এদের কাণ্ড দেখে অবাক হয়ে গেছে তখন। এরা সব কারা? এ কোন বাড়িতে সে এসেছে? এ মহিলাটিই বা কে? তাকে ঘিরে এই উৎসব, এই তার ভালো লাগলো না। পুরুত ঠাকুর সদানন্দর দিকে চেয়ে বললে, আপনি এখানে এই মেঝের উপর একটু দাঁড়ান। সদানন্দ চেয়ার থেকে উঠে নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো। ততক্ষণে ধূপ জ্বালা হয়ে গেছে। মানদা মাসি আয়োজনের কিছু ত্রুটি রাখেনি। অনেক দিন থেকে আশা ছিল এই টাকাটা পাবার। 100 টাকা আগাম হাতে পাওয়া গেছে, বাকি 900 টাকা পাওয়া যাবে তার এই ভাগ্নেকে খুঁজে দিতে পারলে। এতদিনে বুঝি সে আশা তার মিটবে। তারপর ছেলেটিকে যেমন করে হোক বড়বাবু ফিরে আসা পর্যন্ত আটকে রাখলেই হলো। বড়বাবু এলে একেবারে সরাসরি তার হাতে তুলে দেবে। বাতাসিকেও সেই টাকার কিছু ভাগ দিতে হবে। অবশ্য তা দিতে মানদা মাসির আপত্তি নেই। বড়বাবু না এলে এসব কে সামলাবে? বাতাসি পাশে দাঁড়িয়ে সব দেখছিল। এবার পুরুত ঠাকুর বুড়ির দিকে চেয়ে বললে, আপনি আসুন মা এখানে, এই ঘটিতে জল নিয়ে ছেলের পায়ে ঢালুন। পুরুত ঠাকুর যা বললে বুড়িও তাই করতে লাগলো। একবার জল ঢালে আর একবার ফুল দেয় পায়ের পাতার উপর। ফুল, বেলপাতা, গঙ্গাজল পায়ের পাতার উপর পড়ে জায়গাটা বেশ নোংরা হয়ে গেল। সঙ্গে চলেছে সংস্কৃত শ্লোক। পুরুতটা শ্লোক বলে আর বুড়ি সেটা আওড়ায়। চরণ পুজো যেন শেষ হতে চায় না। শেষকালে একটা ছোট পাথরের বাটিতে গঙ্গাজল রাখা হলো। পুরুত ঠাকুর সদানন্দকে তার বাঁ পায়ের বুড়ো আঙুলটা সে জলের উপর ছোঁয়াতে বললে। সদানন্দ ঠিক তেমনি করলে। তারপর সেই জলটা বুড়ি চুমুক দিয়ে মুখে ঢেলে দিলে। সদানন্দ দেখে অবাক হয়ে গেল। তার পায়ের ধুলোশুদ্ধ জলটা বুড়ি নির্বিকার চিত্তে খেয়ে নিলে। সদানন্দ বললে, এবার তাহলে আমি যাই? বুড়ি বললে, ও মা, কোথায় যাবে? তোমাকে মিষ্টি দেব, আমাকে পেশাদ করে দেবে না? কিন্তু বুড়ির কথা শেষ হবার আগেই হঠাৎ নিচের সিঁড়িতে দুমদুম করে জুতোর আওয়াজ হতে লাগলো। আওয়াজটা ক্রমেই ওপরের দিকে উঠে আসছে। বাতাসির মুখটা তখন শুকিয়ে গেছে। বড়বাবু হঠাৎ আবার ফিরে আসছে নাকি? বাতাসি বললে, ও মাসি, ওই বোধহয় বড়বাবু এলো। মাসিও চমকে উঠেছে। বলল, সে কি রে, বড়বাবু এখন এই অসময়? বাতাসি যা ভেবেছিল তাই। সিঁড়ি দিয়ে আওয়াজটা উঠতে উঠতে একেবারে সশরীরে ঘরের মধ্যে এসে পৌঁছল। বড়বাবু সারা রাত এই বাড়িতেই কাটিয়েছে। ভোরবেলার দিকে চলে গিয়েছিল। এখন আর তার আসবার কথা নয়, কিন্তু কি একটা কাজে আবার এসেছে। এসেই এসব কাণ্ড দেখে অবাক। সোজা সদানন্দর দিকে চেয়ে দেখলে। সদানন্দ বড়বাবুর দিকে একদৃষ্টে চেয়ে রইল। বড়বাবু গম্ভীর গলায় জিজ্ঞেস করলে, এ কে? বড়বাবু আসলে বাতাসির দিকেই প্রশ্নটা ছুড়ে দিয়েছিল, কিন্তু যে কেউ এর উত্তর দিলেই চলত, কারণ বড়বাবুর প্রশ্ন করবার অধিকারও ছিল এক্ষেত্রে। এ বাড়ির ভিতরে যদি এমন সব অবাঞ্ছিত লোকের আনাগোনাই হয়, তাহলে কিসের জন্যে পকেটের পয়সা খরচ করে বাতাসিকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করা? তাহলে সে আগে যেমন মানদা মাসির টিনের বস্তি বাড়িতে ঘর ভাড়া করেছিল, তেমনি সেখানেই তো বাতাসিকে রাখতে পারত। বলো, এ কে? অথচ কয়েক ঘন্টা আগে যখন বড়বাবু চলে গেছে তখন এখানে কেউই ছিল না। মানদা মাসির হাতে গঙ্গাজলের খালি পাথরের বাটিটা তখনও ধরা রয়েছে। মানদা মাসি কল্পনা করতেও পারেনি যে এই অসময়ে বড়বাবু এসে হাজির হবে। পাণ্ডা ঠাকুর বড়বাবুকে চেনে না,
সদানন্দকে চেনে না, বাতাসি, মানদা মাসি কাউকেই সে চেনে না। 2-4 আনা পয়সার লোভে সে এই যজমানের বাড়ি এসেছিল, এইটাই তার পেশা। তখনও তার হাতে নৈবেদ্যের রেকাবি আর ঘণ্টা রয়েছে। কিন্তু ঘটনার এত আকস্মিকতায় সেও হতবাক হয়ে গিয়েছিল। এই লোকটাই বা কে? আর যার চরণ পুজোর জন্য তাকে ডেকে আনা হয়েছে সেই বা কে? এই নতুন বাবু আসার সঙ্গে সঙ্গে সবাই এমন করে চমকেই বা উঠল কেন? মানদা মাসি কৈফিয়তের সুরে বলতে লাগলো, আগে বড়বাবু, আমি একে ডেকে এনেছি, আমারই দোষ হয়েছে, বাতাসির কোনো দোষ নেই। বড়বাবু পুজোর আয়োজনের দিকে আঙুল দেখিয়ে বললে, এসব কি হচ্ছে? এ কিসের পুজো? এর উত্তর কে কি দিত জানবার আগেই বাতাসি বড়বাবুকে পাশের ঘরে ডেকে নিয়ে গেল। বললে, তুমি এদিকে এসো, তোমাকে আমি সব বলছি। বড়বাবু বললে, কেন ও ঘরে যাব? আমার বাড়িতে এসব কি হচ্ছে তা আমাকে জানতে হবে না? আমি কি কেউ নই? আমার বিনা হুকুমে কে কি করছে এসব তাও তোমরা বলবে না? বাতাসি বললে, আহ, তুমি অত চেঁচাচ্ছ কেন? সব বলছি তোমাকে, তুমি ও ঘরে চলো না। বড়বাবু হুঙ্কার দিয়ে উঠল, বললে, কেন ও ঘরে যাব? আমাকে এখানে এই ঘরে সকলের সামনেই বলতে হবে, এতে লুকোচুরির কি আছে? আছে, লুকোচুরির আছে। কেমন আছে তা ও ঘরে তোমাকে বলবো। বলে বাতাসি জোর করে বড়বাবুকে পাশের ঘরে নিয়ে গেল। পাশের ঘরে নিয়ে গিয়ে বাতাসি বললে, তুমি আবার হঠাৎ ফিরে এলে কেন? বড়বাবু বললে, আমার অফিসের চাবিটা ফেলে গিয়েছি, তা আমার বাড়িতে আমি ফিরে আসব তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? ও কে? ওসব পুজো টুজো করছে কেন তোমার মাসি? বাতাসি বললে, ওকে তুমি চিনলে না? বড়বাবু বললে, না, কেন, কে ও? ও সেই যার ছবি তোমাকে দিয়েছিলুম, বলেছিলুম ওকে খুঁজে বার করবার জন্য, ওই লোকটাই সে। ও বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। নাকি খুব বড় লোকের ছেলে। ওর মামা এসে মাসিকে ধরেছিল, বলেছিল কিছু টাকা দেবে, তাই ওকে আজ রাস্তায় ধরেছে মাসি, ধরে আমার এখানে এনেছে তোমাকে দেখাবার জন্য। বড়বাবু বললে, তা আমি কি করব? বাতাসি বললে, তুমি পুলিশের লোক, ভয় দেখিয়েই ধরে রাখবে, নইলে আবার পালিয়ে যেতে পারে যে। বড়বাবু তখন আলমারি থেকে ফেলে যাওয়া চাবিটা নিয়েছে। বললে, এই সব ঝঞ্ঝাট আমার বাড়ির মধ্যে কেন? আমি এসব টলারেট করব না, এই তোমায় বলে রাখছি। তুমি ওদের চলে যেতে বলো। বাতাসি বললে, ওরা তো আজ বাইরের ঘরে বসেছে, তাতে তোমার ক্ষতি কি হচ্ছে? বড়বাবু বললে, আজ বাইরের ঘরে ঢুকেছে, কাল যদি আবার ভেতরের ঘরে ঢোকে। আজ আমি দেখে ফেললুম তাই, অন্যদিনও কেউ ঢোকে কিনা তা কে জানে। তুমি ওদের বেরিয়ে যেতে বলো। বাতাসি বললে, ও মা, বেরিয়ে যেতে অমনি বলা যায়? তাহলে আমার বাড়িতে কোন সাহসে ওরা ঢোকে? তা মাসির সঙ্গে আমাদের এতদিনের জানাশোনা, আমার বাড়িতে এলে তাড়িয়ে দেব? বড়বাবু বললে, হ্যাঁ, তাড়িয়ে দেবে। তুমি না তাড়িয়ে দিতে পারো, আমি এক্ষুনি গিয়ে ওদের তাড়িয়ে দিচ্ছি। বলে বড়বাবু গটগট করে সোজা বাইরের দিকে যাচ্ছিল, কিন্তু বাতাসি এসে রাস্তা আটকে দিলে। বললে, ওগো, না না, অমন কাজ করো না, মাসির অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। বড়বাবু জ্বলে উঠল, মাসির টাকা নষ্ট হবে তাতে আমার কি? মাসি আমার কে? মাসি কেন আমার বাড়ি আসে? তুমি তাকে বারণ করে দিতে পারো না? ওরা এক্ষুনি চলে যাক, ওরা চলে না গেলে আমি ওদের জুতো মেরে তাড়িয়ে দেব, এই তোমায় বলে রাখছি। ওদের তুমি চলে যেতে বলো গিয়ে। বাতাসি বললে, সে না হয় আমি চলে যেতে বলছি, কিন্তু ওর কি হবে, ওই লোকটার? ও কে? ওরই তো নাম সদানন্দ চৌধুরী। বড়বাবু কি যেন ভাবলে। বললে, দেখি ও ঘরে গিয়ে কি করতে পারি। বলে বড়বাবু পাশের ঘরে গিয়ে ঢুকল। বাতাসিও গেল সঙ্গে সঙ্গে। তখনও সদানন্দ হতবাক হয়ে দাঁড়িয়েছিল। বুড়ির দিকে চেয়ে বলছে, আমি যাই তাহলে এবার, আপনার কাজ তো হয়ে গেছে, আমি এবার চলি। মানদা মাসি অত বিপদের মধ্যেও বড়বাবু আসার সঙ্গে সঙ্গে একটু আশার আলো দেখতে পেয়েছিল, কিন্তু কিছু বলবার আগেই বড়বাবু ঘরে ঢুকে পড়েছে।
ঢুকেই সদানন্দর দিকে চেয়ে বললে, আপনি কে? কি নাম আপনার? সদানন্দ তখন এই আকস্মিক প্রশ্নের জন্য তৈরি ছিল না। তবু সহজে ঘাবড়ে যাওয়ার মানুষ সে নয়। বললে, আমার নাম সদানন্দ চৌধুরী। আপনি বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? সদানন্দ জবাবে কি বলবে প্রথমে ভেবে উঠতে পারলে না। তারপর নিজেকে সামলে নিয়ে বললে, আমার খুশি পালিয়ে বেড়াচ্ছি। আমার যথেষ্ট বয়স হয়েছে। আমি যা করেছি তা খুব বুঝে শুনেই করেছি। তার জন্য কারো কাছে কৈফিয়ত দিতে আমি রাজি নই। তার মানে আপনি জানেন কারোর বাড়িতে ঢুকে পড়া একটা ক্রাইম? কার হুকুমে আপনি আমার বাড়িতে ঢুকেছেন? বলুন, এ বাড়িতে আপনি কেন ঢুকেছেন? সদানন্দ তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলে বড়বাবুর দিকে। বললে, আপনি জানেন না আমি কেন এ বাড়িতে এসেছি? বড়বাবু বললে, না, আমি শুনিনি, আপনি বলুন। সদানন্দ বললে, যদি এখনো না শুনে থাকেন তো এই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করুন। ওকে জিজ্ঞেস করতে যাব কেন? ওকে, ও এ বাড়ির কেউ নয়। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি এর জবাব দিন। মানদা মাসি হঠাৎ কথার মাঝখানে বলে উঠল, হ্যাঁ বড়বাবু, আমি ওকে এ বাড়িতে ডেকে নিয়ে এসেছি। আমার কথাতেই ও এখানে এসেছে। বড়বাবু ধমকে উঠল, তুমি চুপ করো। তুমি কেন কথা বলছো? যাকে জিজ্ঞেস করছি সে জবাব দেবে। মানদা মাসি বাতাসের দিকে হতাশভাবে চাইলে। বললে, ও বাতাসি, তুই বল না মেয়ে, বল না, আমি ওকে ডেকে এনেছি। বাতাসি কি বলবে? বড়বাবুর মুখের সামনে কথা বলবার সাহস আছে নাকি তার? সেও তখন ভয়ে কাঁপছে। তারও তো দোষ, সেই তো বড়বাবুকে না বলে বাইরের লোককে বাড়ির ভেতর ঢুকতে দিয়েছে। বড়বাবু আবার চেঁচিয়ে উঠল, বলুন, কেন এসেছেন এ বাড়িতে? সদানন্দ আর থাকতে পারলে না। বললে, দেখুন, আপনি কে আমি জানি না। আমি এখানকার কাউকেই চিনি না। কিন্তু আপনি সবকিছু না জেনে কেন আমার নামে দোষ দিচ্ছেন? বড়বাবু বললে, আমি নিজের চোখে যা দেখেছি তাই বলছি। আপনি এখানে থাকেন কোথায়? সদানন্দ বললে, আপনার অত কথা জিজ্ঞেস করার দরকার কি? আপনি যখন এতই রাগ করছেন আমাকে চলে যেতে দিন, আমি চলে যাচ্ছি। বলে সদানন্দ বাইরের দিকে পা বাড়াচ্ছিল, কিন্তু বড়বাবু যেতে দিলে না। একেবারে বাইরে যাবার পথ আটকে দাঁড়ালো। বললে, যাচ্ছেন কোথায়? আমার কথার জবাব দিন আগে। সদানন্দ বললে, আপনি কি ভেবেছেন আপনার চোখ রাঙানি দেখে আমি ভয় পাবো? আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন না? কি? বড়বাবু সদানন্দর গলা টিপে ধরেছে। সদানন্দ বড়বাবুর গলায় হাত দিয়ে টিপে ধরল। সঙ্গে সঙ্গে একটা হাতাহাতি কাণ্ড হয়ে যেত হয়তো, কিন্তু তার আগেই একটা অঘটন ঘটল। হঠাৎ সেই নাটকীয় ঘটনার মধ্যে আবির্ভাব হলো মহেশের। বড় দাদাবাবু! মহেশ ঘরে ঢুকেই হতভম্ব হয়ে গেছে। এমন কাণ্ড যে হবে তা সে আশা করেনি। সে দৌড়তে দৌড়তে আসছিল, তখনও হাঁপাচ্ছে সে। এক ঘরের মধ্যে বড় দাদাবাবু আর দাদাবাবু দুজনকে দেখতে পাবে তা সে কল্পনাও করতে পারেনি। মহেশকে দেখে বড়বাবুও অবাক, সদানন্দও অবাক। বড়বাবু যেন মিইয়ে গেল মহেশকে দেখে। বললে, তুই? মহেশ তখনও হাঁপাচ্ছে, কিন্তু এখানে আসবার আগে তার বিশ্বাসই হয়নি যে তার জন্য এতখানি বিস্ময় জমা হয়ে আছে। আগেও ঘটনাচক্রে কয়েকবার এখানে আসতে হয়েছে তাকে, কখনো বাবুকে জানিয়ে, আবার কখনো না জানিয়ে। তবে বিশেষ বিপাকে না পড়লে সে কখনো আসেনি। কিন্তু এবার সদানন্দ চৌধুরীকে এখানে দেখে সে আরো অবাক হয়ে গেছে। সদানন্দর তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। এই অপরিচয়ের জগতে এতক্ষণে একটা চেনা মুখ দেখে সে যেন বেঁচে গেল। বললে, মহেশ, তুমি? মহেশও বলে উঠল, দাদাবাবু, আপনি আপনি এখানে কি করতে? আমার বাবুর অসুখ, তাই আমি বড়বাবুকে খবর দিতে এসেছি। এতক্ষণে সমস্ত আবহাওয়াটা কেমন যেন এই সামান্য কথাতেই একেবারে হালকা হয়ে উঠল। সদানন্দর আজও মনে আছে সেদিন সেই মহেশের সেখানে আসার পর যেন নতুন করে সবাইকে চিনতে পারলে সে। এই হলো মহেশের দাদাবাবু।
আর ওই যে সামনে দাঁড়িয়ে আছে, ওই তাহলে সেই মেয়েটা যাকে মহেশ রাক্ষসী বলে বর্ণনা করেছিল। কি বিচিত্র মানুষের নিয়তি, আর কি বিচিত্র এই কলকাতা শহর। জীবনে আরো অনেকবার সদানন্দ কলকাতায় এসেছে, কিন্তু এমন বিচিত্র ঘটনার মুখোমুখি কখনো হয়নি সে। আজও ভাবলে অবাক হতে হয় তার নিজের ভাগ্যের কথা ভেবে। কিন্তু তখন সেই মুহূর্তে সেসব কথা অত ভাববার সময় ছিল না তার। বড়বাবুও যেন তখন সেই ঘটনার পর একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এতগুলো লোকের সামনে বড় দাদাবাবু যে কি করবে তা বুঝতে পারছিল না। বললে, বাবার অসুখ? কি অসুখ? সদানন্দ জিজ্ঞেস করলে, কখন অসুখ হলো? কাল রাত্রিরেও তো আমার সঙ্গে কাকাবাবুর কথা হয়েছে। মহেশ বললে, ভোরবেলা তো বাবু চান করতে গেলেন, তারপর ফিরে আসতেই বুকটা কেমন ব্যথা করতে লাগলো, তারপর শুয়ে পড়লেন। বড় দাদাবাবু বললে, তা আমাকে খবর দিতে কে বলেছে তোকে? মহেশ বললে, কেউ বলেনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম খুব, তাই ডাক্তারবাবুকে ডেকে দিয়েই এখানে ছুটে এলুম। সদানন্দ বললে, চলো মহেশ, আমি যাই। মহেশ বড় দাদাবাবুর দিকে চেয়ে বললে, আপনি যাবেন না বড় দাদাবাবু? আমি পরে যাব, তুই যা। বাইরে রাস্তায় বেরিয়ে মহেশ বললে, আপনাকে যে আমি এখানে পাবো তা ভাবতে পারিনি, আপনি এখানে কেমন করে এলেন? সদানন্দ সমস্ত ঘটনাটা বলে গেল মহেশকে। মহেশ শুনে অবাক, বললে, কি আশ্চর্য! আমি যদি না এসে পড়তুম তো কি হতো বলুন তো? দেখলেন তো ওই রাক্ষসীটাকে? সাধ করে কি বাবু আমার অত রেগে আছেন ছেলের ওপর? আর আপনিই বা কেন যার তার কথায় যেখানে সেখানে যান বলুন তো? বাবু কতদিন আপনাকে বারণ করেছেন না? আজ এ পর্যন্তই। উপন্যাসের পরের পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।